বিগত 14 বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে 282%। কিস্তি বাদ না পড়লেও চাপ সামলানোর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার। প্রজেক্ট বাতিল করলে অলরেডি এটা হাফ ডান, সেখানে আপনি টাকা ইনভলভ করছেন না। লাইন অফ ক্রেডিট যেগুলি আছে সেগুলি আমরা যা আছে সেগুলো নিব কিনা সেটাও তো পুনরায় ভেবে দেখা দরকার। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কূটনৈতিক চিঠি বাংলাদেশের। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ঢাকার পত্র গ্রহণের কথা জানালো দিল্লি। বিএনপির আন্দোলনের কারণে ফ্যাসিবাদ হটাতে পেরেছে ছাত্ররা, বললেন মির্জা ফখরুল। ভোটাধিকার নামে আদায়ে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা ব্যবস্থা তৈরি করেছি। গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় আশুলিয়া থানার কয়েকটি মামলা প্রশ্নবিদ্ধ। একটির বিষয়ে জানেই না ভুক্তভোগী পরিবার, 2টি মৃত্যুর 4টি মামলা। একটা মামলা বাণিজ্য করার জন্য এর পিছনে মামলা প্রতি মনে করেন যে 1 লাখ বা 2 লাখ টাকা করে নিয়ে সে রাতারাতি কোটিপতি হতে চাইছে। সাদামাটির পাহাড় দেখতে নেত্রকোনায় পর্যটকদের ভিড়। অবকাঠামো অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বিড়ম্বনায় প্রকৃতি প্রেমীরা। আমার অনেক ভালো লাগতেছে, পাহাড়টা অনেক সুন্দর। পর্যটকদের জন্য হচ্ছে রিসোর্ট বা ছোট টাইপের কটেজ, হোটেল, এগুলো এখানে থাকাটা প্রয়োজন। খাবারের পানি নাই, টয়লেটের ব্যবস্থা নাই, মেয়েদের জামা কাপড় চেঞ্জ করার একটা ব্যবস্থা থাকতো, এগুলো কোনো কিছুই নাই। প্রথমবার হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। শত্রু মোকাবেলায় প্রক্সি গ্রুপের প্রয়োজন নেই, দাবি ইরানের। বিপিএল মিউজিক ফেস্টে রাহাত ফাতে আলী খানের সুরের মূর্ছনা। মঞ্চ মাতালেন মাইলস, রাফা, জেফার, মুজা। এই যে উস্তাদ ফাতে আলী খান আসছে, এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য অবশ্যই একটা বড় বিষয়। এখানে আসলে যথেষ্ট ভালো মেনটেন করার চেষ্টা করছে, তারপরও মাঝে আমরা শুনছি যে কিছু ঝামেলা হয়েছে। বাংলাদেশের ঘাড়ে বিদেশি ঋণের বিশাল বোঝা। গত 14 বছরে এর পরিমাণ 282% বেড়েছে। শুধু মেগা প্রকল্প বাস্তবায়নই শোধ করতে হবে $100 বিলিয়ন বেশি। আপাতত কোনো কিস্তি বাদ না পড়লেও চাপ সামলাতে গলদঘর্ম অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ বিদেশি ঋণের গ্যারান্টি দিয়েছে স্থানীয় ব্যাংক। কোনো কারণে অর্থ ফেরত দিতে দেরি হলে চাপে পড়বে অর্থনীতি। হার্ড কারেন্সি বলতে মূলত মার্কিন ডলারকে বোঝে বাংলাদেশ, কেননা আন্তর্জাতিক বাজারে এই মুদ্রা সহজে বিনিময়যোগ্য, দামে ওঠানামাও কম। তাই ডলারকে কেন্দ্র করেই বিদেশি মুদ্রার রিজার্ভ করে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি ঋণের কিস্তি পরিশোধ হয় এখান থেকেই। এই রিজার্ভের অর্থে ভর করে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো তৈরি করেছে বিগত সরকার। আলোর মুখ দেখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর গভীর সমুদ্র বন্দরও। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদল আর এর মাঝেই কয়েকটি মেগা প্রকল্পের ঋণের কিস্তি শুরু হয় আগের চেয়ে বেশি গুনতে হচ্ছে প্রায় $28 কোটি। একই সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমে গেছে 90% বেশি। তাহলে এই চাপ কিভাবে সামলাবে বাংলাদেশ? প্রকল্পগুলো ঠিক আছে কিনা, কারিগরি দিকগুলো, বাস্তবায়নের সক্ষমতাগুলো, এগুলো সবই যেহেতু আন্তর্জাতিক সংস্থা, তাদের বিশেষজ্ঞরা এসে কাজ করছেন, একটা ট্রাস্ট ছিল। ইদানিংকালের কয়েকটা প্রকল্পে আমরা যেটা দেখলাম যে আসলে ওটা ধরে নেওয়াটা বোধহয় ঠিক না। প্রজেক্ট বাতিল করলে অলরেডি এটা হাফ ডান, সেখানে আপনি টাকা ইনভলভ করছেন না। টাকা তো ইনভলভ হয়েছে, এবং সেটা যদি এখন আপনি ছাড়িয়ে দেন করেন, তাইলে আবার আপনাকে কিন্তু কনসালটেন্ট হায়ার করি ওই প্রজেক্ট বানানোর জন্য বিদেশি কনসালটেন্ট আনতে হবে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট বলছে, গত 14 বছরে বিদেশি ঋণ বেড়েছে প্রায় 282% বা $74 বিলিয়ন, যার সিংহভাগই দীর্ঘমেয়াদী ঋণ। গেল বছর এসব সহায়তার সুদই ছিল প্রায় $1.5 বিলিয়ন। স্বল্প মেয়াদী আর দ্বিপাক্ষিক ঋণ তো আছেই। IMF এর নতুন ঋণের অর্থ ছাড় হয় এই চাপ সামনে আরও বাড়বে। বাইল্যাটারালি বিশেষ করে এখানে তো তাদের ব্যবসায়িক ইন্টারেস্টটা খুব গুরুত্ব পায়।
যে আপনি কোথায় থেকে কেনাকাটা করবেন, সেগুলোকে বলে দেওয়া হয় যে এই লিমিটের মধ্যে আপনার প্রকিউরমেন্টগুলি হতে হবে। কিন্তু সেখানেও যেটা ধরেন লাইন অফ ক্রেডিট যেগুলি আছে, সেগুলি আমরা যা আছে সেগুলো নিব কি না, সেটাও তো পুনরায় ভেবে দেখা দরকার। সরকারকে এটার প্রমাণ দেখাইতে হবে যে আমাদের নিয়মকানুন, কোর্ট সিস্টেম, বিচার আচার সমস্ত কিছু ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। ওয়ান্স ইউ ক্যান ডেমনস্ট্রেট দ্যাট, তখন বাইরের লোক অটোমেটিক, এটা তো তারা আপনারা জিজ্ঞাসা করি আপনার অবস্থা জানবে না। বলা হচ্ছে জানুয়ারিতে বাজেট সংশোধন হলে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাবে বর্তমান সরকার। সেক্ষেত্রে ঘাটতি মেটাতে বিদেশি ঋণের নির্ভরতা আরও বাড়তে পারে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে এবং দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার। এরই মধ্যে দিল্লিকে নোট ভার্বাল বা কূটনৈতিক চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত সরকারের সাথে নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এই বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 5 আগস্ট থেকেই দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। এই অস্বস্তির প্রধান ইস্যু যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান, তা স্পষ্ট হয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরে। গণহত্যা, গুম খুন সহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় এরই মধ্যে মামলা হয়েছে 300-র কাছাকাছি। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার কথা বলেছে প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় শক্তিগুলো দাবি তুলেছেন তাকে দেশে ফিরিয়ে আনার। 4 মাসের মাথায় শুরু হলো আনুষ্ঠানিক চেষ্টা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এর আগে এ নিয়ে কয়েক দফা বৈঠক করেছে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগ প্রধানকে ফেরাতে কাজ শুরু করেছে সরকার। পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। এরই মধ্যে দ্রুততম সময়ে শেখ হাসিনা সহ গেল সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করতেও নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর সহ 9 প্রকল্পে শেখ হাসিনা পরিবারের 80,000 কোটি টাকার দুর্নীতি তদন্ত করছে দুদক, যা পরিচালনা করছে 5 সদস্যের বিশেষ টিম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরও নানান অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সে অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা। টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। দুদকের বিবৃতিতে বলা হয়, এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 মিলিয়ন ডলার বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে পাচার করা হয়। এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টি লিমিটেড নামে কোম্পানি খোলা হয়। রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা।
2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে হংকং ও কেইম্যান আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভট $300 মিলিয়ন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। দুদকের বিশেষ তদন্ত দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে প্রাথমিকভাবে তাদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে পাঠানো হয়েছে একটি বিশেষ অনুরোধপত্র। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আবারও ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার আদায় রাস্তায় নামতে হবে। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জে জনসভায় আওয়ামী নির্যাতনের ইতিহাস তিনি তুলে ধরেন। বলেন, বিএনপি 15 বছর লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। সহকর্মী শাহরিয়ার সৈকতের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ধানের শীষ নিয়ে জনসভাস্থলে হুইল চেয়ারে এলেন বয়োবৃদ্ধ ইয়াসিন আলী। সাতুর্ধ আফসার আলীর শরীর জুড়ে বিএনপির নির্বাচনী প্রতীক। কথা বলতে গিয়ে আবেগাপ্লুত। 3 বার ধান দিছি, 3 বার। তবু আমি বিএনপি ছাড়ি না। মনে রাখেন, আমার যদি জীবন যাতে চলে যাবে, তবু আমি বিএনপি ছাড়বো না। স্বাধীন হয়েছে, স্বাধীনতার মধ্যে কথা বলতে পারছি, এইটাই আমার আনন্দ লাগছে। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের এই জনসভা ঘিরে বেলা 12টা থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারা আসতে শুরু করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকায় তার অংশগ্রহণ সমাবেশকে করেছে উৎসব মুখর। বক্তব্যে মির্জা ফখরুল প্রান্তিক উপস্থিতির মাঝে তুলে ধরেন বিগত দিনে আওয়ামী সরকারের অত্যাচার নির্যাতনের বিপরীতে বিএনপির ধারাবাহিক আন্দোলনের কথা। বলেন, সেই আন্দোলনে ভর করেই সাহস দেখিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই। তৃণমূলের এই জনসভায় মির্জা ফখরুল বলেন, শান্তিতে নির্বাচন করতে চায় বিএনপি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে জনগণের ক্ষমতা। হুঁশিয়ার করেন প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে আবারও 5 আগস্টের মতো রাজপথে নামার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমরা দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়। দায়িত্বশীল ব্যক্তিদের ভুল, উত্তেজনাকর, বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার তাগিদও দেন তিনি। দেশটা কারো বাপের না ভাই, এটা আমার রক্তের পানি করা দেশ। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা, কারো দামে পাওয়া নয়। ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ঘিরেও, এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবুও মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে মানুষের কাছেই আসার সিদ্ধান্ত দলটির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন সেই সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটালেন নিজের নির্বাচনী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এসে। এই জনসভার মঞ্চ থেকে তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব। বললেন, জনগণই সকল ক্ষমতার উৎস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও। পদ্মা সেতু হয়ে নতুন রুটে প্রথমবার খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। আসন সংখ্যা 768টি এবং বগি 12টি। রেলের দেওয়া সময়সূচি অনুসারেই সকাল 9:45টায় ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা থেকে আবারও রাত 8টায় ছেড়ে যাবে। খুলনায় পৌঁছাবে 11টা 40 মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল 11:15টায়। সেটি যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা 2:30টায়। ফিরতি যাত্রা
যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা 3:30টায় আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা 7:10। অসাধারণ একটা অনুভূতি আসলে। আগে আমরা বাসে যখন জার্নি করতাম, বাসে গেলে তো অনেক ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। সারা দেশে প্রতিনিয়ত কোনো না কোনো সড়ক দুর্ঘটনা হয় এবং লোক মারা যায়, কিন্তু আল্লাহর রহমতে রেলওয়ে এই ক্যাজুয়ালিটি অনেক কম। যেমনটি জানাচ্ছিলাম, আজ থেকে শুরু হচ্ছে পদ্মা সেতু দিয়ে খুলনা ঢাকা রুটে ট্রেন চলাচল এবং জাহানাবাদ এক্সপ্রেস থেকেই আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি প্রবীর, প্রথম দিন বলে কথা, যাত্রী ভিড় কেমন দেখছেন এবং তারা ভাড়া নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন, সন্তুষ্ট কিনা? এখনো পর্যন্ত ভাড়া নিয়ে কোনো প্রতিক্রিয়া করেনি, কারণ যে ভাড়াটি ধরা হয়েছে সেটি সহনীয় বলে মনে করছে যারা যাত্রী রয়েছে। এক অন্যরকম অনুভূতি। বৃষ্টি, যে ট্রেনটি সকাল 6টায় খুলনা স্টেশন থেকে ছেড়েছিল সেটি এখন কাশিয়ানী, এবং এর হয়তো আধা ঘন্টার মধ্যেই এটি পদ্মা সেতু পার হবে, তারপর ঢাকায়, যেটি 9:45 এটি ঢাকায় পৌঁছাবে। অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিটে ঢাকায় যাবে খুলনার যাত্রীরা সকালবেলা যে অফিস করবে, এবং রাত 10টার সময় আবার কিন্তু তারা খুলনায় ফিরে আসার একটা সুযোগ পাবে। এবং যে ট্রেনটিতে আমরা রয়েছি জাহানাবাদ এক্সপ্রেস, এই এক্সপ্রেসের মোট আসন সংখ্যা রয়েছে 768টি। এর মধ্যে শোভন চেয়ার 400, এসি চেয়ার 332, এসি সিট 48। আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলবো যারা প্রথম যাত্রী হয়েছে। কেমন লাগছে আপনার প্রথম যাত্রী হয়ে? খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের বহুদিনের আশা ছিল যে আমাদের নড়াইলের উপর দিয়ে একটা লাইন যাবে, আমরা সেইটা ঢাকা খুলনা যাতায়াত করতে পারবো। এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা। অনেক ধন্যবাদ, আপনার যাত্রা শুভক। আমরা একটু আরেক যাত্রীর সঙ্গে কথা বলবো। যে ভাড়াটা নেওয়া হচ্ছে, এই ভাড়াটা কি মনে হচ্ছে বেশি না কি মনে হয়? আমাদের কাছে মনে হয় ভাড়াটা সঠিক আছে, এবং আমরা যেহেতু নবরা থেকে উঠছি, আমাদের কাছে ভাড়াটা এখনো পর্যন্ত সঠিক হয়েছে, এবং যেহেতু এটা আমাদের যশোরবাসী সহ সমগ্র খুলনাবাসীর জন্য খুবই উপকারী হয়েছে এবং যুগান্তকারী পদক্ষেপ। তো ভাড়াটা এখন মোটামুটি ঠিকই আছে এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা সঠিক ভাড়া। এটাই। অনেক ধন্যবাদ। আমরা আবার একটু পিছনে যাই, একটু পিছনের দিকে যাই। আর নতুন যাত্রী হয়েছে নাপা, অনুভূতি কেমন? খুব ভালো। যেহেতু নড়াইল আমাদের একটি ঐতিহ্যবাহী এলাকা, এতদিন এইখানে আমরা ট্রেন সেবা পাইনি, রেল সেবা পাইনি, নতুন করে রেল সেবা পাচ্ছি। আমরা নড়াইলবাসীরা খুবই আনন্দিত, গর্বিত। অনেক ধন্যবাদ। বৃষ্টি বলি, শোভন চেয়ারের ভাড়া 445 টাকা, এসি চেয়ারের ভাড়া 740 টাকা, এসি সিটের ভাড়া 885 টাকা এবং এসি বাতের ভাড়া 1330 টাকা, এবং এর সঙ্গে 15% ভ্যাট সংযোজন হবে। তবে যাত্রী যারা রয়েছে ভীষণ খুশি। ট্রেনটিকে দারুণভাবে সাজানো হয়েছে, প্রতি স্টেশনে মানুষ এসে তাদেরকে স্বাগত জানাচ্ছে, এবং রাস্তার দুই পাশে আমরা দেখেছি অনেক মানুষ যারা প্রথম দেখছে এই ট্রেনটি, এবং যারা রাস্তার যাত্রী রয়েছে, যারা ট্রেনের যাত্রী রয়েছে, তারা একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময় করছে এবং সবাই শান্তিতে এবং নিরাপদে নির্বিঘ্নে একটি যাত্রা হচ্ছে দেখে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় আশুলিয়া থানায় দায়ের হওয়া কয়েকটি মামলাই প্রশ্নবিদ্ধ। একটি ঘটনায় পরিবারের অজান্তে মামলা দায়ের করেছে অন্য কেউ, আরেকটি ঘটনায় দুজন নিহতের ক্ষেত্রে পৃথক 4টি মামলা হয়েছে এবং বাদী স্বজনরাই। মামলা বাণিজ্য আর আর্থিক লেনদেনের জন্যই একই ঘটনায় পৃথক মামলা, এমন অভিযোগ উঠেছে। আর দালাল চক্রের কারণেই এমনটা ঘটছে বলে স্বীকার করল পুলিশও। বগুড়ার সহকর্মী মেহরুল সুজনের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ছোট ছেলের লেখাপড়ার জন্যই ছিলেন আশুলিয়ায়। ছাত্র জনতা আন্দোলনে বুলেটের আঘাতে সন্তানের মৃত্যুর পর আশুলিয়া ছেড়ে বগুড়ায় বড় ছেলের কাছে চলে যান বাবা মা। তবে ছেলে সাবুরের স্মৃতি তাড়িয়ে ফিরে তাদের। আশুলিয়া থানায় ভ্যানের উপর মরদেহ তোলার ভিডিও তোলপাড় সৃষ্টি করে দেশ জুড়ে। সেই ভ্যানেই ছিল 10ম শ্রেণীর শিক্ষার্থী আসাবুরের মরদেহ। 5 আগস্ট গুলিতে নিহত হন সাবুর। ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবারটি। আশুলিয়া থানায় মামলা করতে গিয়ে দেখেন সাবুরের চাচাতো ভাই পরিচয়ে আগেই মামলা করেছেন শাহিদ হাসান নামের এক যুবক। সাবুরের পরিবার বলছে বাদীকে চেনেন না তারা। পরে তাদের মামলাও নেয় পুলিশ। আমরা যেখানে থাকি ওইখান থেকে একজন মামলা করেছে, ছেলেকে আমরা চিনি না, খুঁজো পাইনি, শুধু আমার নামটাই বানান ঠিক লেগছে। ওর বাবার আমাদের দেশের সম্পূর্ণ ভুলভালতি দিয়ে করছে, 119 জনের নাম দিয়ে। একটা মামলা বাণিজ্য করার জন্যে এর পিছনে মামলা প্রতি মনে করেন যে 1 লাখ বা 2 লাখ টাকা করে নিয়ে
সে মানে রাতারাতি কোটিপতি হতে চাইছে। কোনো নিরাপদ লোক যাতে মানে ইয়ে না হয়, ভোগান্তির শিকার না হয়, এটা আমি চাই। 5 আগস্টেই বাইপাইলে গুলিতে নিহত হন সুমন ইসলাম ও তৌহিদুর রহমান। দুটি হত্যার ঘটনায় আশুলিয়াতে মামলা হয়েছে 4টি। সুমন হত্যার ঘটনায় প্রথমে মামলা করেন তার মামা, পরে মা। আর তৌহিদুর হত্যাকাণ্ডের প্রথমে মামলা করেন স্ত্রী, পরে তৌহিদুরের ভাইও। একাধিক মামলা কেন হচ্ছে তার আরেকটি কারণ জানালেন আন্দোলনে নিহত আরেকজনের বাবা। টার্মিনালের মামলাটাই আমার আসল ছিল, ওইটাই আমি করছি। পরে এটা আবার করা লাগছে, এখানে এলাকার নেতামেতারা বলছে যে আপনারা এখানে মামলাটা করেন, করলে ভালো হবে। সাভার থানার ভিতরে 80 জন যে ওনারা নাম দিল, কারে কারে দিল এটা আমরা সঠিক জানি না। আইনজীবীরা বলছেন এভাবে মামলার কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই সকল মামলা আমাদের প্রকৃত মামলাকে দুর্বল করে দিবে। সুতরাং পুলিশ অফিসারদের এই বিষয়ে অনেক সতর্ক হওয়া উচিত। মামলা গ্রহণ করার আগে এই সকল বিষয় যাচাই বাছাই করা উচিত। পুলিশও বলছে ছাত্র জনতা আন্দোলনে নিহতদের নিয়ে মামলা বাণিজ্য করতে সক্রিয় ছিল দালাল চক্র, তাই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। এই দালাল চক্ররা ব্যবসা করার জন্য বা আসামি বিভিন্ন লোকজনকে আসামি বানায়া তাদের কাছ থেকে একটা মানে অনৈতিক সুবিধা পাওয়ার জন্য হয়তো বিজ্ঞ আদালতে পিটিশন দাখিল করেছে, সেটা বিজ্ঞ আদালত থেকে থানাকে মামলা রেকর্ড করতে বলেছে। এরকম কিছু কিছু জায়গায় আছে। একই রকমের ভিকটিম রেখে যদি দুইটা বাদী হয় তাহলে নিকটাত্মীয় দেখা হয়, আর দ্বিতীয়ত যদি নিকটাত্মীয় না থাকে তাহলে যেটা আগে হয়েছে সেটাকেই গ্রাহ্য করা হয়। আইনি ফাঁকফু করে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতরা যেন কোনোভাবে পার না পায়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার তাগিদ ভুক্তভোগী পরিবারগুলোর। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। পৌষের শুরুতেই দেশ জুড়ে একেবারে শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছন্ন দিনরাতের বেশিরভাগ সময়। আমরা একটু নীলফামারী থেকে ঘুরে আসতে চাই, সেখানে শীতের প্রকোপ কেমন একটু দেখে আসতে চাই। সহকর্মী মাহমুদ রাফিন অপেক্ষা করছেন। রাফিন, এখান থেকে তো আজ একটু রোদের দেখা মিলেছে, যদিও ভোর থেকে সবসময় রোদের দেখা পাওয়া যায় না। আজ জনজীবনে কর্মব্যস্ততা কেমন দেখছেন, ঠান্ডা কেমন পড়েছে? বৃষ্টি গত বছরের এই সময়ে যে তাপমাত্রা থাকতো, আজকের তাপমাত্রা কিন্তু অনেকটাই তার বিপরীত। যদিও আজকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাস্তবতা যেটি বলছে যে সকাল 7টার পর থেকে কিন্তু তীর্যকভাবে রোদ পড়তে শুরু করেছে। আমরা অগ্রহায়ণের শেষ সময়টি যেমন দেখেছি যে 15 তারিখের পর থেকে কিন্তু হিম বাতাস এবং ঘন কুয়াশায় উত্তরের জনজীবনে কিন্তু অনেকটা বিপর্যয় দেখা দিয়েছিল, যে মাঘের হাড় কাঁপানো শীত কিন্তু অনুভূত হয়েছে সে সময়। কিন্তু শীতকাল যখন শুরু হলো পৌষের এই সময়টাতে, আজকে 9 পৌষ, কিন্তু গত এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা যেটা দেখছি যে সকাল 7টার পর থেকে কিন্তু রোদ উঠছে এবং তীর্যকভাবে রোদ এই এলাকায় হয়েছে। কিন্তু কৃষকরা যেটি বলছেন যে এই সময়টাতে কিন্তু প্রবল শীত থাকে, যেটি এখানকার কৃষি আবহাওয়ার জন্য অত্যন্ত ভালো, কিন্তু এই সময় শীত না থাকায় কিন্তু কৃষি খাতের অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান যেটি জানিয়েছেন যে এই সময় যে যতটা শীত থাকার কথা সেই শীতটা নেই, তবে জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু শীত অনেকটা বাড়তে পারে, বিশেষ করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। নীলফামারী জেলা যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা অনেকটা বেড়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, ঔষধ সহ স্বাস্থ্যসেবার মান সঠিক রেখেছে। বৃষ্টি, শুনছিলাম আমরা সেখানকার অবস্থা। ধন্যবাদ রাফিন। হাসপাতালে মায়ের কোল থেকেই সন্তান চুরি, এলাকায় ফিরে আবার পুত্র সন্তান জন্মের ঘোষণা দেন মসজিদের মাইকে, মিষ্টিও বিতরণ করেন, কিন্তু শেষ রক্ষা আর হয়নি, ধরা পড়েন র্যাবের গোয়েন্দা জালে। গত শুক্রবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন বৃষ্টি আক্তার, কিন্তু মুহূর্তেই পরিবারটির আনন্দরূপ নেয় বিষাদে। মায়ের কোল থেকেই চুরি হয়ে যায় নবজাতক শিশুটি। উনি অনেকক্ষণ ধরেই সবার বাচ্চা কাচ্চা নেই, সবার কাছে যায়। তারপর আমার 2 ছেলে মেয়ের ওনাকে উনি রাখছে, আমি তো ওরা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি,
তো উনি রাখতেছে আমার কাছ থেকে কোলে নিয়ে বাচ্চার খাওয়ার নিয়ে কোলে নিয়ে আমি আর ওই ওয়াশরুমেও যাইনি, আমি ওই জায়গায় চেঞ্জ করছি, বেডেই চেঞ্জ করছি। চেঞ্জ করার জন্য একটু সামান্য দরকার ছিল ওয়াশরুমে যাওয়ার, মানে 5 মিনিটও ঘুরতে মানে যায় 5 মিনিটও লেট করি নেই, আয়সা দেখে উনি নেই। ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে র্যাবের গোয়েন্দা শাখা। 10টার একটু পরে আমার শাশুড়ি ফোন দিয়ে বললো যে বাচ্চা চুরি হয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম, আইসা পরিচালক মহোদয়ের সাথে দেখা করলাম। তো পরিচালক স্যার নিজেই তার স্টাফ পাঠালো, জিটি করলো। তারপর আমিও গেছিলাম ব্যক্তিগতভাবে করা বললো, থানার লোক বললো যে ব্যক্তিগতভাবে করার দরকার নাই, জিটি যেহেতু হয়েছে একটাই হোক। শ্বাসরুদ্ধকর এক অভিযানের পর সোমবার বিকেলে রাজধানীর উত্তরখানের মধ্যপাড়ার এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। আমি নিজের হাতে বললাম আমি আমার নাতি উঠাই দিছি, এই কথাটা শুনে আমার বুকটা আমি এই 5টা দিন আমি তবদা লেগে রয়েছি। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার নাতিটারে যদি আমার কাছে ফিরাই না দাও, আর বাপ মায়ের কাছে ফিরাই না দাও, তুমি জানের বদল আমি জান দিয়ে দিব। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কোলে একটি নবজাতক নিয়ে বাড়ি ফেরেন হাসিনা বেগম। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুত্র সন্তান জন্মের বিষয়টি এলাকায় জানান দেন তার স্বামী অলি মিয়া। আমাদের ইমাম সাহেব বলছে যে ওনার বাচ্চা হয়েছে একটা ছেলে, দোয়া করার জন্য। তো দোয়া করার সময় আমরা বললাম যে ওনার ছেলে, এগুলো যে হ্যাঁ ওনার ছেলে, এতটুকু জানি। পরে শুনলাম যে এলাকায় মিষ্টিও খাওয়ানো হয়েছে ছেলের জন্য। 1.5 মাস আগে আমি দেখছি যে পুরা পেট সমান, তাহলে এই 15 দিনের ভিতরে বাচ্চা আবার কেমন হয়? হ্যাঁ, 15 দিনের বাচ্চা কেমন হয়? নবজাতকটিকে উদ্ধারের পর মায়ের কোলে ফিরিয়ে দেয় র্যাব। নবজাতক চুরির অভিযোগে হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন আর দুর্নীতির অভিযোগে সাবেক 2 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক এমপি হেনরি ও তার স্বামীর বিরুদ্ধেও দুর্নীতির মামলা হয়েছে। আওয়ামী লীগ আমলে প্রথমে প্রতিমন্ত্রী, পরে পূর্ণমন্ত্রী হিসাবে আইন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম। সে সময় তার বিরুদ্ধে নিয়োগ, বদলি ও খাদ্য আমদানিতে দুর্নীতির বিভিন্ন অভিযোগ জমা পড়ে দুদকে। বিশেষ করে 2015 সালে খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ব্রাজিল থেকে 400 কোটি টাকার পচা গম আমদানির ঘটনায় হইচই ফেলে দেয়। কামরুল ইসলামের নামে 6,29,19,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তার নিজের এবং প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 15টি হিসাবও রয়েছে। এতে প্রায় 22 কোটি টাকার লেনদেন হয়। কামরুলের স্ত্রী তায়েবা ইসলাম, ছেলে ডাক্তার তানজির ও মেয়ে সেগুপ্তাকে পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। 15টি ব্যাংক হিসাবে 21 কোটি 18 লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের আয় ব্যয়ের হিসাবে প্রায় 8 কোটি টাকার সম্পদের অসঙ্গতি পেয়েছে দুদক। 23টি ব্যাংকে 23 কোটি 72 লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেন তিনি। স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধেও 3 কোটি 92 লাখ টাকার অবৈধ সম্পদ মিলেছে। 11টি ব্যাংক হিসাবে 15 কোটি 51 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে অনুসন্ধানে। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরির বিরুদ্ধে 57 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এর বাইরে 35টি ব্যাংকে প্রায় 2000 কোটি টাকার লেনদেনের তথ্য আছে সংস্থাটির হাতে। তার স্বামী শামীম তালুকদারের সন্দেহজনক লেনদেন 360 কোটি টাকার। প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করার মানুষে রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে গ্রামবাসীর চলাচল বন্ধ করে রেখেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতা। এমনকি প্রশাসনের কেউ গেলে তাদের বেঁধে রাখার হুমকি দিয়ে একটি পোস্টারও টাঙিয়েছেন। অবশ্য এ বিষয়ে কিছুই জানেন না বলে সাফাই অভিযুক্ত জিহক খান রুদ্রর। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রশাসনের 144 ধারা জারির সাইনবোর্ডের নিচেই আলাদা পোস্টার। প্রশাসনের কেউ সেই জমিতে গেলে তাদের বেঁধে রাখার হুমকি এক ছাত্রলীগ নেতার।
ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর গ্রামের। আওয়ামী লীগের আমলে সরকারি রাস্তাটি ব্যবহার করত গ্রামের বাসিন্দারা। এলাকাবাসী জানায় সে সময় স্থানীয় এক ইটভাটা মালিকের থেকে রাস্তা ব্যবহারের ভাড়া হিসেবে টাকা নিতেন আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জিহক খান রুদ্র। তবে সরকার পতনের পর ইটভাটা মালিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপরই সেই সড়কে বাঁশের বেড়া দেয় রুদ্র। সরকারের জায়গা সরকারের রাস্তা এটা বন্ধ করে দিচ্ছে, ঘর উঠাইছে, আমাকে কিন্তু যাতায়াত করতে দিব না। 2 মাস যাবত এইভাবে রাস্তা ঘাটে এইভাবে আটকে রাখছে, মানে সমাজের মানুষের চলাফেরা এখানে মানে কষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রলীগের একজন নেতা প্রভাব বলতে এখান দিয়ে তারা রাস্তা দিবে না। প্রশাসন সেই রাস্তাটিতে সাইনবোর্ড দেয়ায় তার নিচে আলাদা পোস্টার লাগিয়ে রাখে রুদ্র, যেখানে প্রশাসনের লোককেও সেখানে গেলে খাম্বার সাথে বেঁধে রাখার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত রুদ্রর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী সম্প্রতি সমাধানের আশায় মানববন্ধন করেন। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন জিহক খান রুদ্র। আপনার ওই জায়গাটায় আমার ঘর ছিল, বলে দেন যেটা সরকারি সম্পত্তি বা আমার সম্পত্তি। তারা যে অভিযোগটা করতো সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। আপনি তদন্ত করেন, তারা উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে বলতেছে। অভিযুক্ত রুদ্রর কার্যকলাপ সম্পর্কে জানেন পুলিশ কর্মকর্তা। দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো অবনতির সংখ্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিব। অলরেডিও 2-1 বার এখানে আমাদের ফোর্স গিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রুদ্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী গ্রামবাসীদের। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। নির্ধারিত বয়সের 2-1 মাস বেশি হওয়ায় কুষ্টিয়ার সরকারি বিদ্যালয়ে ভর্তিতে বিড়ম্বনায় পড়েছে কোমলমতি শিশুরা। মেধা তালিকায় নাম আসার পরও কেন ভর্তি নেওয়া হবে না সে বিষয়ে জানতে সংশ্লিষ্ট দফতরে ধর্ণা দিচ্ছেন অভিভাবকরা এবং কমিটির সাথে আলোচনাতেও কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। এর ফলে অনিশ্চিত শতাধিক কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ। কুষ্টিয়া জেলা স্কুল এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বয়সের জটিলতায় ভর্তির সুযোগ পাচ্ছে না শতাধিক কোমলমতি শিশু। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাচাই বাছাইয়ের পর লটারির মাধ্যমে মেধা তালিকায় নাম এসেছে সন্তানদের। তারপরেও কেন ভর্তি নেওয়া হবে না সেই উত্তর খুঁজতেই সংশ্লিষ্ট দপ্তরে ঘুরছেন অভিভাবকরা। আমাদের এখন সিলেকশন দিয়েছে কেন? ওনারা সার্ভার দেখবে না যে এর বয়সটা কয়েকদিন বেশি হলো, 9 বছরের কয়েকদিন বেশি হলো, তাদের দিল কেন? 9 বছর কয়েক মাস ক্রস করে গেলে তার পড়ার সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা আসলে কখনো কাম্য হতে পারে না। অন্য স্কুল যদি নিতে পারে তাদেরকে, তাহলে কেন সরকারি স্কুল নিতে পারবে না? আমাদের বাচ্চা যেহেতু মেরিটে আসছে, আমাদের দাবি একটাই, আমাদেরকে ভর্তি নিতে হবে। মেধা তালিকায় নাম আসার পর আনন্দে থাকলেও ভর্তি হতে না পেরে তা মুহূর্তেই ম্লান হয়েছে কোমলমতি শিশুদের। যেহেতু আমাকে ভর্তি নেবে না, তাহলে আগে কেন বললে নাই? এখন নিয়ে এসে নেবে না। জেলা স্কুলে চান্স পেয়েছি, আমি ওখানেই পড়তে চাই। আমরা ওখানে পড়তে যাই, আমি ওখানে খেলতে যাই। তবে ভর্তি জটিলতার বিষয়ে নিয়ম না মেনে আবেদন এবং সার্ভার জটিলতার উপর দায় চাপালেন জেলা স্কুলের প্রধান শিক্ষক। কিছু অভিভাবক ওটাকে এড়িয়ে যে ওনারা নির্ধারিত বয়স না থাকা সত্ত্বেও তারা আবেদন করেছেন। এখানে টেলিটকের উচিত ছিল এই নীতিমালা অনুযায়ী সফটওয়্যারটা ডেভেলপ করা। ভর্তি কমিটির সাথে মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। মিটিং দিয়েছি, ভর্তি কমিটির মিটিং, সেই মিটিংয়ের পরবর্তীতে আমরা সিদ্ধান্ত জানাবো। মিটিংয়ের সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হবে সেটি আপনারা জানতে পারবেন। ওই মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব। দ্রুত ভর্তির জটিলতা কাটিয়ে স্কুলে যাওয়া শুরু করবে কোমলমতি শিশুরা, প্রত্যাশা অভিভাবকদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। নেত্রকোনায় দেশের একমাত্র সাদামাটির পাহাড় দেখতে প্রতিনিয়তই ভিড় করছেন অসংখ্য পর্যটক। তবে প্রশাসনের সুনজরের অভাবে নানা বিড়ম্বনায় পড়তে হয় প্রকৃতিপ্রেমীদের। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দৃষ্টিনন্দন এই পাহাড়টি ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। দেশের একমাত্র সাদামাটির পাহাড় এটি। তার কোল ঘেঁষা নীলচে সবুজ পানির হ্রদ। নেত্রকোনার দুর্গাপুরের সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় অবস্থিত পাহাড়টি, যা দেখতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য পর্যটক। তবে যাতায়াত নিয়ে দুর্ভোগে পড়তে হয় ভ্রমণ পিপাসুদের।
পাহাড়ে পৌঁছাতে পাড়ি দিতে হবে সোমেশ্বরী নদী, তবে নদী পারাপারের মাধ্যম কাঠের সাঁকো। ঝুঁকি নিয়েই সেটি পার হচ্ছে অসংখ্য যানবাহন। তার উপর পাহাড়ের আশপাশে পর্যটকদের বিশ্রামের জন্য নেই কোনো ব্যবস্থা। ভালো মানের খাবারের হোটেল না থাকায় বাড়ে ভোগান্তি। আমার অনেক ভালো লাগতেছে, পাহাড়টা অনেক সুন্দর। প্রতি বছরে বছরে আমরা ঘুরতে আসি, চীনামাটি পাহাড়, সাদামাটি পাহাড়, তারপর বিজয়পুর, কমলাপুর, এই জায়গায় ঘুরতে ঘুরতে এই জায়গায় আসি। এমনি ঘুরতে ভালো লাগছে, কিন্তু এই খাবারের পানি নাই, টয়লেটের ব্যবস্থা নাই, মেয়েদের জামা কাপড় চেঞ্জ করার একটা ব্যবস্থা থাকতো, এগুলো কোনো কিছুই নাই। সেরকম ফ্যাসিলিটি এখানে নেই। পর্যটকদের জন্য হচ্ছে রিসোর্ট বা ছোট টাইপের কটেজ, হোটেল, এগুলো এখানে থাকাটা প্রয়োজন, জরুরি ছিল খুবই। আমরা যদি এটার উপর একটা স্থায়ী ব্রিজের ব্যবস্থা হয় তাহলে শুধু শীতকাল না, শীত বর্ষার 12 মাসে এখানে পর্যটক আসবে। জেলার 36 কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত সড়কটি এরই মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে। সোমেশ্বরী সহ আশপাশের নদীগুলোতে সেতু নির্মাণেও উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সেতুগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে PDPP তে সেতুগুলো নির্মাণের প্রস্তাব করা হয়েছে। PDPP অনুমোদন হয়ে পরবর্তীতে আমরা দরপত্র কার্যক্রম সহ সেতু নির্মাণের কার্যক্রম হাতে নিব। যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। পর্যটন যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমরা কথাও বলেছি। 2021 সালে বিজয়পুরের সাদামাটি হিসেবে জিআই স্বীকৃতি পায় পাহাড়টি। সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বড়দিন উপলক্ষে পাবনার খ্রিস্টান পল্লীগুলোয় উৎসবের আমেজ। সারা বিশ্বের মতো বাংলাদেশে উদযাপনের প্রস্তুতি চলছে। গির্জায় গির্জায় শেষ মুহূর্তের প্রস্তুতি, আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা আয়োজনে ব্যস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিনের ক্যারলে মুখর হবে গির্জা প্রাঙ্গণ, তাই উৎসবের আমেজ শহরে। গির্জা আর খ্রিস্টান পল্লীতে সাজ সাজ রব। যীশু খ্রিস্টের জন্মক্ষণ স্মরণে গোশালা, ক্রিসমাস ট্রি তৈরির কাজ শেষ হয়েছে। পাবনার পল্লীগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে কর্মক্ষেত্র থেকে স্বজনরা ফিরেছেন বাড়িতে। উপহার সামগ্রী কেনার পাশাপাশি যিশুর আগমনী বার্তা ছড়িয়ে দিতে ঘরে ঘরে চলছে কীর্তন। আমরা এর জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করতেছি, গুড়ি করতেছি, চাল করে গুড়ি কুইটা এগুলো আমরা পিঠা বানাবো, একজন এক ডিজাইনের পিঠা বানাবে। যীশু খ্রিস্টের জন্মদিন, ওই জন্মদিনের জন্য সবাই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সুন্দর করে আমরা এই পবিত্র গির্জাঘরটা আর কি সাজাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মদিনের জন্য কেক কাটবো, তারপর কীর্তন প্রতিযোগিতা আছে, আমরা কীর্তন প্রতিযোগিতা করব। বড়দিনের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে জগতের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমনটাই প্রত্যাশা ধর্মযাজকদের। আমাদের এবছরের মূল প্রার্থনা হচ্ছে বিশ্বব্যাপী সমস্ত মানুষ যেন পাপের শৃঙ্খল থেকে মুক্ত হয়, প্রভু যীশু খ্রিস্টের দেখানো সেই আলোর পথেই যেন অনুসারী হয়ে উঠি। বিজয় র্যালি, প্রি ক্রিসমাস, বড়দিন এবং নতুন বছর, এই সমস্ত কার্যক্রম আমরা সুন্দরভাবে করতে যেন পারি, সেই জন্য সকলের সহযোগিতা দরকার এবং প্রশাসন আমাদের সব সর্বাত্মক সহযোগিতা করছে। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমরা পুলিশ মোতায়েন রাখবো এবং আমরা সার্বক্ষণিকভাবে আমরা এর নজরদারি রাখবো, যাতে একটা সুন্দর পরিবেশে এবার বড়দিন পালিত হতে পারে। জেলা প্রশাসনের তথ্য মতে এবার জেলায় 22টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রথমবারের মতো হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার এক ভাষণে হুতি বিদ্রোহীদের ধ্বংসের হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। দাবি করেছেন হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করেছে তেল আবিব। ইরানের অস্ত্র উৎপাদন কারখানায় আঘাত ও সিরিয়ায় আসাদ সাম্রাজ্যকে উৎখাত করেছে। আর কাটজের হুমকি, এবার ইয়েমেনে হুতিদের আস্তানা ধ্বংস আর নেতাদের নির্মূল করা হবে। গত জুলাইয়ে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। আর সে সময় হামাস ও তেহরান তেল আবিবের দিকে অভিযোগের তীর ছুড়লেও সরাসরি তেল আবিব তা স্বীকার করেননি। এরপরে সেপ্টেম্বরে বৈরুতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ এবং অক্টোবরে গাজায় হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইসরায়েল।
শয়তানের বলয়ে বাকি থাকা হুতি সন্ত্রাসীদেরও জবাব দেয়া হবে, তাদের অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে, নেতাদের শিরশ্ছেদ করা হবে। তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, সিনওয়ার আর নাসারাল্লাহর সাথে যা হয়েছে হুদেইদা ও সানাতেও তাই হবে। ইসরায়েলের দিকে যারাই হাত উঠাবে সে হাত কেটে ফেলা হবে। সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের পতন এবং গাজা, লেবানন সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। আর চাপের মুখে কতদিন ইসরায়েল বিরোধী প্রতিরোধ ধরে রাখতে পারবে সেটি নিয়েই প্রশ্ন উঠছে। প্রতিরক্ষা দুর্বলতায় মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য নিয়েও তৈরি হয়েছে সংশয়, যদিও তেহরানের দাবি তেল আবিবকে মোকাবেলায় কোনো প্রক্সি গ্রুপের প্রয়োজন নেই। একের পর এক হামাস নেতাকে হত্যার পর ইসরায়েলের টার্গেটে পরিণত হয় হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটিকে দমনে সর্বোচ্চ শক্তি দিয়ে অভিযান চালালেও হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে গাজার মতো তাণ্ডব চালাতে পারেনি ইসরায়েলি বাহিনী। এক পর্যায়ে বাধ্য হয় যুদ্ধবিরতি চুক্তিতেও। তবে বাশার আল আসাদের পতনের পর থেকেই কিছুটা কোণঠাসা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্লেষকদের মত, সিরিয়ায় কৌশলগত মিত্রকে হারানোয় আরও দুর্বল হয়ে পড়বে হিজবুল্লাহ। তার উপর ইসরায়েলি হামলা তো চলছেই। শুধু হিজবুল্লাহ নয়, পুরো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, তেহরান অস্বীকার করতে চাইলেও স্বল্প মেয়াদে তাদের আঞ্চলিক আধিপত্যের ওপর এর প্রভাব পড়বে তা নিশ্চিত। লেবাননের সাথে স্থল সংযোগের বিচ্ছিন্নতা ইরানের নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় ক্ষতি। তেহরান, বাগদাদ, দামেস্ক, বৈরুতে যে অক্ষ ছিল তাতে এখন ছেদ পড়েছে, যার কারণে হিজবুল্লাহকে সংগঠিত করা এখন ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। আর এই সুযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যে আরও আগ্রাসী হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। ভৌগোলিক সংযোগ, ঐক্য আর আদর্শ, মূলত এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে ইরানের প্রতিরক্ষা বলয়। বাশার আল আসাদের পতনে সৃষ্ট সংকটে তৃতীয়টি আরও শক্তিশালী হলেও নড়বড়ে হয়ে পড়েছে প্রথম দুটি, মত অনেকের। ইরানের প্রক্সি ফোর্সগুলোর পরিস্থিতিকে অক্ষহীন প্রতিরোধ হিসেবে বর্ণনা করা যেতে পারে। সিরিয়ায় আসাদের পতনে এই অংশের গোষ্ঠীর সাথে যোগাযোগে ভাটা পড়েছে, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে সেখানে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা পাঠানো। কমে যাচ্ছে সক্ষমতা, কিন্তু শক্তিশালী হচ্ছে ইরাক আর ইয়েমেনের গোষ্ঠীগুলো। বহু বছরের অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স ভেঙে পড়েছে, তবে প্রতিরোধ কিন্তু থামছে না। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবানন ও ইয়েমেনের হিজবুল্লাহ, হুতি সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স 1979 সালে ইসলামিক রেভলিউশনের সময় থেকেই তেল আবিবকে প্রতিরোধে সশস্ত্র গোষ্ঠীদের এই নেটওয়ার্ক তৈরি করে তেহরান। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।